আসসালামু আলাইকুম। আইএলটিএস একাডেমিক রাইটিং টেস্ট ওয়ান। তো আমি একটু সংক্ষিপ্ত জাস্ট সামারি দেওয়ার চেষ্টা করবো, কারণ রাইটিং টেস্ট ওয়ান এর উপর আহ, প্রত্যেকটা প্রশ্নের আলাদা আলাদা ক্লাস দেওয়া আছে, বিশেষ করে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো এখানে আমি সংক্ষিপ্ত একটা সামারি দেওয়ার চেষ্টা করব। তো একাডেমিক আইএলটিএস রাইটিং টেস্ট ওয়ানে আমরা জানি মোট হচ্ছে গিয়ে 6 প্রকারের প্রশ্ন আছে, মানে মৌলিক 6 প্রকারের প্রশ্ন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এগুলোকে বলি 6 প্রকার না, 2 প্রকারের প্রশ্ন। যেমন বার চার্ট, পাই চার্ট, টেবিল চার্ট, লাইন গ্রাফ, ম্যাপ, প্রসেস ডায়াগ্রাম। এখানে আমরা 6টা প্রকারভেদ ধরে নিয়েছি। তো আমরা এই হিসেবে হিসাব করি হচ্ছে গিয়ে রাইটিং টাস্ক ওয়ানের প্রশ্ন 6 প্রকার। কিন্তু আমরা যদি একটু ডিফারেন্টলি থিঙ্ক করি, এই বার, পাই, টেবিল, লাইন, এই চারটা আসলে একই জিনিস। আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন, মেয়েরাও ক্রিকেট খেলা দেখেন না অবশ্য, ছেলেরাও তো দেখেন। মেয়েরা দেখে, অনেক মেয়েরা দেখে, তবে কম দেখে। তো দেখবেন একটা ক্রিকেট ম্যাচে, একটা ক্রিকেট টুর্নামেন্টে, ধরেন টুর্নামেন্ট এখন যে আইপিএল চলছে বা কদিন আগে ওয়ার্ল্ড কাপ গেল, একটা পয়েন্ট টেবিল শো করে, পয়েন্ট টেবিল বিভিন্ন দল কতটা ম্যাচ খেললো, কতটা পয়েন্ট, কতটা হারলো, রান রেট কত, একটা টেবিল দেখায়। আবার একজন ক্রিকেটার কোন অঞ্চল থেকে কত পার্সেন্ট রান করেছে, ডিপ, মিড উইকেট, তারপর হচ্ছে গিয়ে স্ট্রেইট, ব্যাকওয়ার্ড পয়েন্ট। তো এই বিভিন্ন অফ, লং অন, লং অফ, বিভিন্ন অঞ্চল থেকে কি পরিমাণ রান করলো, সেটা কিন্তু একটা ওয়াগন হুইলের মাধ্যমে প্রকাশ করে, যে সেটা হচ্ছে গিয়ে পাই চার্ট। আবার দুই দল কখন কখন উইকেট পড়লো, এটা দেখবেন একটা ডটের মাধ্যমে দেখায়, দুইটা লাইনের মাধ্যমে, সেটা হচ্ছে গিয়ে লাইন গ্রাফ। তাহলে বাকি রইল কে, বার চার্ট। বার চার্ট দেখবেন যে একটা বোলার তার 10 ওভার করেছে, কোন ওভারে কত রান দিয়েছে, কোন ওভারে কত রান দিয়েছে, সেটা বার চার্টের মাধ্যমে দেখাচ্ছে। তার মানে একই খেলা, একটা খেলা এই 4 প্রকারের মাধ্যমে প্রকাশ করা সম্ভব হচ্ছে। অর্থাৎ এগুলো হচ্ছে গিয়ে শুধুমাত্র সংখ্যার খেলা। আপনি আপনি জাস্ট একটা হিসাব দিবেন যে কি দেখা যাচ্ছে, যোগ বিয়োগ করবেন যেখানে দরকার। আর এই যে রাইটিং টাস্ক ওয়ানের বার, পাই, টেবিল, লাইন, এই যে চারটাকে আমি সেম বলতেছি, কেন সেম বলতেছি? আমার কাছে কিছু হাতিয়ার আছে, এই দেখেন। কেন রাইটিং টাস্ক ওয়ানের বার, পাই, টেবিল, লাইন আমি এক বলি এগুলোকে? আমার পিছনের যুক্তিটা হচ্ছে গিয়ে, যেটা আমি এই ক্লাসটা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সর্বোচ্চ ভিউ হয়েছে এইটাতেই। তবে আমি কিন্তু এভাবে সিরিয়াসলি বানাইনি, সেকেন্ড টাইম বানিয়েছিলাম। আহ প্রথমবার বানিয়েছিলাম সিরিয়াস ছাড়া, দ্বিতীয়বার যখন বানিয়েছিলাম তখন আমি সিরিয়াস ছিলাম, তবে আগেরটা একটু বেশি পপুলার হয়েছিল। তো এখানে যে 15টা সেন্টেন্স দেওয়া আছে, বার, টেবিল, পাই, লাইন, এই যে প্রশ্নগুলো দেওয়া আছে, 4 ধরনের প্রশ্ন দেওয়া আছে। এগুলো সলভ করার জন্য, মানে এগুলোকে বডি প্যারাগ্রাফে লেখার জন্য যে সেন্টেন্স গুলো দরকার, সেই সেন্টেন্স গুলো আমি দিয়ে দিয়েছি। এই দেখেন সেন্টেন্স গুলো দেওয়া আছে এখানে। তো এগুলো, এই সেন্টেন্স গুলো যদি কেউ মানে মোটামুটি শিখে রাখে এবং প্র্যাকটিস করে, তখন তার কাছে মনে হবে পাই, টেবিল, লাইন, বার এগুলো কখনোই ডিফারেন্ট না, এগুলো সেম জিনিস। এখন বাকি রইল হচ্ছে গিয়ে আমার কোনটা, প্রসেস ডায়াগ্রাম এবং ম্যাপ। এই দুটো হচ্ছে কি আপনি চিত্র দেখে দেখে বর্ণনা করবেন। এখানে আপনার যোগ বিয়োগের কোনো হিসাব নেই, আপনাকে জাস্ট বলতে হবে, যেমন প্রসেস ডায়াগ্রাম আপনি দেখে দেখে সিরিয়ালে বলে যাবেন, আর কিছু না। আর ম্যাপ হচ্ছে কি, দুইটা ম্যাপ থাকে, আমি দেখাচ্ছি, আমার এখানে স্যাম্পল আনসার আছে, আমি সংক্ষিপ্ত ক্লাস করাবো। ক্লাস বলতে একটু ডিসকাশন করবো আর কি। আচ্ছা, রাইটিং টাস্ক ওয়ানের জন্য গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে কি, এই যে জায়গা। রাইটিং টাস্ক ওয়ানের গুরুত্বপূর্ণ হচ্ছে কি এই জায়গা। এই কথাগুলো আমি দ্রুত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মোট 4টা প্যারাগ্রাফ লিখবেন। ইন্ট্রোডাকশন, ওভারঅল, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। এখন 4টা প্যারাগ্রাফ লিখতে হবে এরকম না বিষয়টা, আপনি চাইলে 5টা প্যারাগ্রাফে লিখতে পারেন। আমি দেখাবো যে 5টা প্যারাগ্রাফে কিভাবে লেখা যায়। আচ্ছা, প্রথম প্যারাগ্রাফ লিখবেন ইন্ট্রোডাকশন, প্রশ্নটাকে কপি করবেন, কপি করার সময় একটু হালকা পরিবর্তন করবেন, আর কিছু না। দ্বিতীয় প্যারাগ্রাফে একটা ওভারভিউ লিখবেন, যেটাকে আমরা বলি ওভারঅল, সামারি। তো সামারিতে তেমন কিছু লেখা লাগে না, হাইয়েস্ট, লোয়েস্ট এগুলো লিখতে হবে, কিন্তু সংখ্যা উল্লেখ করবেন না। কোনো কমন ট্রেন্ড আছে কিনা, হাইয়েস্ট কেউ আছে কিনা, লোয়েস্ট কেউ আছে কিনা, এগুলো আমরা ওভারঅলে উল্লেখ করি। তবে সেক্ষেত্রে আমরা সংখ্যাটা উল্লেখ করি না। যেমন কে হাইয়েস্ট আছে এটা বলি, কিন্তু কত নিয়ে হাইয়েস্ট আছে, তার স্কোর কত, এটা বলি না। তারপর বডি প্যারাগ্রাফ ওয়ানে আপনি বড় বড় ডাটা নিয়ে আলোচনা করবেন, মানে যেগুলো প্রধান। আর বডি টু তে ছোট ডাটা নিয়ে আলোচনা করবেন।
আচ্ছা, লেখার সময় আপনার প্রশ্নে একটু টেন্সটা খেয়াল করে নেবেন যে আপনার টেন্সটা কোন টেন্স আছে। আর যদি টেন্স উল্লেখ না থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি কোনো প্রশ্নে টেন্স উল্লেখ না থাকে, ম্যাপে কিন্তু টেন্স অবশ্যই উল্লেখ থাকে, দুটা ম্যাপ থাকে, দুটো টেন্স উল্লেখ থাকে, তবে যদি কোনো লাইন, পাই বা টেবিল এগুলোতে যদি ইয়ে থাকে না, টেন্স উল্লেখ থাকে না, তাহলে ধরে নিবেন টেন্সটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মাঝে মধ্যে দুই তিনটা সংখ্যার সাথে তুলনা করবেন। তুলনা কিভাবে করতে হয়? বেড়ে গেছে, কমে গেছে, সমান ছিল। এই দেখেন, এটার জন্য কিন্তু এই সেন্টেন্স দিয়েছি। এই সেন্টেন্সের ক্লাসগুলো যারা দেখেননি, সেন্টেন্সের ক্লাসগুলো আমি এখানে প্রমোট করতে আসিনি, আপনাদের ভালোর জন্য। যাদের কাছে এই সেন্টেন্স গুলো আছে, লেখা আছে, বা আগে থেকে ভিডিওটা দেখেছেন, দেখে না থাকলে আবার কি দেখেন, সেখান থেকে নোট করেন, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনেকে আগে পিডিএফ খুঁজেছিলেন, পিডিএফ দিয়েছে, এখন পিডিএফ দেই না। এখন এই জিনিসগুলো শেয়ার করা বাদ দিয়ে দিয়েছি, কারণ কপি পেস্টের যুগ, খুব পরিমাণ নকল হচ্ছে ক্রেডিট ছাড়া, এই জন্য এগুলো আর করবো না, এখন আর করবো না। বোকামি, বেশি বোকামি করা ঠিক না আসলে। আচ্ছা, এখন আসেন যেটা আমি আপনাদেরকে ইয়ে করি, বাকি অংশগুলো পড়ে শোনাই। শব্দ কি করবেন আপনারা? সর্বনিম্ন 150 বার, যাতে এটা খেয়াল রাখেন। খেয়াল রাখবেন যে 150 ওয়ার্ডের যাতে কম না হয়, এক। আর সর্বোচ্চ কত লিখতে হবে এটার কোনো ঠিক ঠিকানা নাই। আপনি 150 ওয়ার্ডের উপরে কত লিখবেন এটার কোনো লিমিট নাই, তবে আমি বলতেছি ব্যক্তিগতভাবে 200-এর উপরে না লেখাটা আপনাদের জন্য মঙ্গল। তা যত বেশি লিখবেন, যারা এক্সপার্ট তাদের তো হিসেব ভালো, আর যারা দুর্বল, গরিব, তারা যত বেশি লিখবে তত ভুল করতে পারে, তারপরে বেদরকারি তথ্যগুলো দিয়ে দিতে পারে। আচ্ছা, যেহেতু আপনি প্রশ্ন থেকে ডাটা নেবেন, সেক্ষেত্রে যাতে পুরো সংখ্যাগত ভুল না হয়, রাইটিং টাস্ক 1 খুবই সহজ। কেন সহজ? কারণ আপনি তো কিন্তু প্রশ্নে কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছেন, সংখ্যা সব পেয়ে যাচ্ছেন। রাইটিং টাস্ক 2 তে আপনাকে নিজ থেকে বানিয়ে বানিয়ে লিখতে হয়, নিজের নলেজ ব্যবহার করতে হয়। টাস্ক 1 এ কিন্তু এই সুযোগটা নাই। টাস্ক 1 এ চিত্র দেওয়া আছে, আপনার চোখের সামনে দেওয়া আছে, কার কতটুকু পার্সেন্টেজ, কার কত মিলিয়ন ডলার, সব দেওয়া আছে। তারপরে কিন্তু দেখে দেখে ভুল করা যাবে না, এখানে ভুল করলে টাস্ক অ্যাসাইনমেন্টে মার্কস কেটে দিবে। স্যাম্পল আনসার বেশি বেশি পড়বেন, আর বেশিরভাগ স্যাম্পল পড়বেন ক্যামব্রিজের বই থেকে। ক্যামব্রিজের বই থেকে যদি পড়েন, আপনার ভিতর থেকে কুসংস্কার দূর হবে। আমার সামনে এখন অফিসে বসে আছে, আমার কাছে কোনো বই নেই, তাহলে দেখাইতাম। ক্যামব্রিজের স্যাম্পল আনসার গুলো যদি পড়েন, তাহলে আপনার অনেক কুসংস্কার দূর হয়ে যাবে, দেখবেন অনেক কিছু আপনি ভুল জানতেন। রাইটিং টাস্কের স্যাম্পল আনসার পড়বেন ক্যামব্রিজের বই থেকে। মাঝখানে একটা পরামর্শ দিয়ে দিই, যে কোনো একটা প্রশ্ন যদি আপনার কাছে কঠিন মনে হয়, যে কোনো প্রশ্ন, ধরেন রাইটিং টাস্ক 1 এর কোনো একটা প্রশ্ন ক্যামব্রিজ থেকে আপনি বের করেছেন, খুবই ডিফিকাল্ট, আপনি কি করবেন? ওই প্রশ্নটা গুগলে সার্চ দিয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে পড়েন, একই প্রশ্ন 10টা ওয়েবসাইট থেকে পড়েন। ঘরে বসে এমনিতেই মনে করেন জাস্ট কয়েকটা লেকচার শুনলাম আর এক্সপার্ট হয়ে গেলাম, বিষয়টা কিন্তু এরকম না। আমি প্রচুর স্যাম্পল আনসার পড়ি। কেমব্রিজ বইতে স্টুডেন্টের লেখা যে উত্তরগুলো দেওয়া আছে, সেগুলো পড়বেন, সাথে স্যারের কমেন্ট গুলো পড়বেন, শিখতে পারবেন। আচ্ছা, বার, পাই, লাইন, এগুলোর যে 15টা সেন্টেন্স দেওয়া আছে, এগুলো আমি বইয়ের কথা বলতেছি, এগুলো বইতে উল্লেখ করা আছে, তবে আপনাদের ইউটিউবেও দেওয়া আছে, চেক করে নিন। এই 15 সেন্টেন্স বাধ্যতামূলক। যদি বার, পাই, টেবিল, লাইন এগুলোকে যদি আপনি একসাথে শিখতে চান, তাহলে কি করবেন? ওই 15 সেন্টেন্স শিখে নেবেন। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার বইতে লেখা, বইয়ের স্যাম্পল আনসার পড়ার জন্য। ম্যাপ এবং ডায়াগ্রাম, এই দুটো বেসিক বসে লিখবেন। আচ্ছা, কি করতে হবে? আমরা এখন একটু যাই। এখানে কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে, আমি প্রথমে সহজটা থেকে শুরু করি, এই যেটা আনসার অলরেডি লেখা আছে। আনসার অলরেডি লেখা আছে, এটা হচ্ছে কি পাই চার্ট। এখন এই পাই চার্টটা আপনি লিখবেন। সহজ প্রশ্ন দিচ্ছি, কারণ একসাথে তো অনেক কিছু দেওয়া যাবে না। তো এটা কিভাবে লিখবেন আপনি? ইন্ট্রোডাকশনে আপনি কি করবেন? প্রশ্ন কপি করবেন। ইন্ট্রোডাকশনে কিচ্ছু করতে হবে না, প্রশ্ন কপি করেন। প্রশ্ন কপি করতে গিয়ে দুই একটা ওয়ার্ড চেঞ্জ করবেন, আর কিছু না। স্টুডেন্টরা মনে করে আহা মনে উনি কিছু করতে হবে। আমি আবারও বলতেছি, ক্যামব্রিজ 17 এর 129 নম্বর পেজ খুলবেন আপনারা। আপনার প্রশ্নের মধ্যে লেখা আছে শো। আপনি যদি আপনি উত্তর দিতে গিয়ে যদি শো ওয়ার্ডটা ইউজ করেন, আপনার স্যার বলবে যে আপনাকে 5 দিবে। বা আপনার স্যার, বা আমরা শিখেছি, আমার স্যারও আমাকে শিখাইছেন। ও সরি, কি ঝামেলা হইলো। আচ্ছা, আমার স্যারও শিখাইছেন যে প্রশ্নতে শো দেওয়া আছে, আপনি যদি আনসারে শো লেখেন, তাহলে আপনাকে 5, 5.5 দিবে। কিন্তু কেমব্রিজ
17, পেজ নম্বর 129 খুলেন, দেখেন ওইখানে একজন রাইট এক্সামিনি আর কি, পরীক্ষার্থী, সে শুরু করেছে দ্য চার্ট শোজ দিয়ে লিখেছে, তাকে 7.5 দিয়েছে। সো ওই কুসংস্কার থেকে বের হইতে হইলে আপনি স্যাম্পল আনসার বেশি বেশি করতে হবে কেমব্রিজ থেকে। আচ্ছা এখন আসেন ইন্ট্রোডাকশন। কি করবেন, প্রশ্নটাকে কপি করে দেন। কপি করতে সময় দুই একটা ওয়ার্ড চেঞ্জ করবেন, এই দেখেন এখানে দেওয়া আছে, স্যাম্পল আনসার দেওয়া আছে। তারপরে ওভারঅল কিভাবে লিখবেন, ওভারঅল লিখবেন এভাবে যে এখানে তো 2 সালের দুইটা পাই, 3 সালে আর 13 সালে। দেখেন 3 সালে সর্বোচ্চ কে ছিল, 3 সালে সর্বোচ্চ কে ছিল আর 13 সালে সর্বোচ্চ কে ছিল। 3 সালে নীল মিয়া ছিল, সর্বোচ্চ ছিল, মানে ট্রাভেল। আর 13 সালে সর্বোচ্চ কে হয়েছে, ফিল্ম এন্ড মিউজিক। এই কথাটা আপনি লিখবেন। কোন সালে কে হায়েস্ট ছিল সেটা যদি লেখেন তাহলে আপনার একটা ওভারঅলের লাইন হয়ে যাচ্ছে। আমি আপনাকে বলেছিলাম যে ওভারঅল লিখবেন হায়েস্ট অথবা লোয়েস্ট, সাথে আপনি কমন কোনো ট্রেন্ড আছে কিনা। এখন হায়েস্ট পাইলেন যে 2003 সালে হায়েস্ট ছিল ট্রাভেল, 2013 সালে হায়েস্ট হচ্ছে গিয়ে আপনার কে, ফিল্ম এন্ড মিউজিক। এখন কমন ট্রেন্ডটা দেখাই আপনাদেরকে, এখানে তো 2টা সাল আছে, তাহলে আপনি বাড়ছে কমছে তো বলতে পারবেন। বাড়ছে কমছে এই কথাটা বলতে হলে মিনিমাম 2টা সময় উল্লেখ থাকতে হবে আপনার প্রশ্নের মধ্যে। তো আপনার প্রশ্নে এখানে 2টা সাল উল্লেখ আছে। তো আপনি বলেন কারা কারা সময়ের সাথে কমেছে, কারা কারা বেড়েছে। তো নীল মিয়া কমেছে, আর খিচুড়ি মিয়া কমেছে, খিচুড়ি কালার মানে হলুদ কালার, এই দুটো কমেছে। মানে কে কমেছে, ক্লোথস এবং ট্রাভেল কমেছে, তাদেরকে বলা হয় ডাউনওয়ার্ড ট্রেন্ড। সময়ের সাথে সাথে যদি কেউ কমে সেটাকে বলা হয় ডাউনওয়ার্ড ট্রেন্ড। আর বাকি দুটো কি হয়েছে, বুকস এন্ড ফিল্ম কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। সেম কথা দেখেন ওভারঅলে এবং ইন্ট্রোডাকশন লেখা আছে। এখান থেকে একটা স্টাইল শিখে নেন। এটা কিন্তু ফুল ইয়ে ক্লাস না, ডিটেলস ক্লাস না, সামারি ক্লাস। পাই চার্ট, লাইন গ্রাফ, টেবিল চার্ট প্রত্যেকটা নিয়ে ডবল ক্লাস দেওয়া আছে, ক্লাস ওইখান থেকে পেয়ে যাবেন। এখানে অবসর সময় আসলাম যে একটু ইয়ে করি, একটা সামারি ডিসকাশন করি। তো দেখেন এখানে কি লিখছি আমি, যে 2003 সালে হায়েস্ট সেল কোথা থেকে আসছে, ট্রাভেল থেকে। আর 10 বছর পর মিউজিক এবং ফিল্ম ফিল্ম সেক্টর থেকে। তাহলে আমার কথা ঠিক আছে। এখন আসেন, here clothes and travel demonstrated downward trend while books and films were opposite. ডাউনওয়ার্ড মানে কি, সময়ের সাথে সাথে যারা কমে। এখানে ট্রাভেল এবং ক্লথস এই দুটো কমেছে। এখানে ছিল 24, এখানে হয়েছে 16%, তাহলে কমেছে। এখানে ছিল 36, এখানে হচ্ছে 29, কমেছে। এই জাস্ট এই কথাটা বলেছি যে এই দুজন কমেছে, বাকি দুজন বৃদ্ধি পেয়েছে, আপওয়ার্ড ডাউনওয়ার্ড ট্রেন্ড। আর এগুলো বুঝতে হলে আবারও বলছি এই সেন্টেন্স গুলো শিখে নিতে হবে। এই যে সেন্টেন্স গুলো কোথায় পাবেন, ইউটিউব চ্যানেলে দেখবেন রাইটিং ক্লাস 1-এর 15টা সেন্টেন্সের একটা আলাদা ক্লাস দেওয়া আছে। এখন বডি প্যারাগ্রাফ 1 আমরা কিভাবে লিখবো। বডি প্যারাগ্রাফ 1-এ বলেছিলাম যে আপনি কি করবেন, বড় বড় নেতা যারা আছে তাদেরকে নিয়ে লেখেন। যেমন এখানে নেতা কে কে আছে দেখি আমরা। এখানে যদি আমরা একটা হিসাব করি তাহলে এখানে 4টা ক্যাটাগরি, মোট ক্যাটাগরি কয়টা, ট্রাভেল, ফিল্ম, মিউজিক, বুকস, ক্লথস, 4টা ক্যাটাগরি। 4টা ক্যাটাগরির মধ্যে এখানে আলোচিত ক্যাটাগরি হচ্ছে গিয়ে এই নীল মিয়া আর এটা, এই দুইটাকে নিয়ে একটা প্যারাগ্রাফ লেখেন। এই দুইটা প্যারাগ্রাফ নিয়ে আপনি কি করবেন, একটা মানে এই দুইটা বস্তু নিয়ে, এই দুইটা কি যেন বলি ক্যাটাগরি নিয়ে, ট্রাভেল এবং ফিল্ম, এই দুটো নিয়ে লেখেন একটা প্যারাগ্রাফ। কিভাবে লিখছি আমি দেখেন, শুরু করেছি এভাবে, if we have a closer view it can be noticed that in 2003 travel contributed to topmost income which accounted for 36%। দেখেন তো ঠিক আছে কিনা, ট্রাভেল সবচেয়ে বেশি অবদান রাখছে না, 36%। তারপরে আপনি কি বলবেন, তারপরে বলবেন যে 2013 সালে 29 ছিল না, আপনি বলেন 7% কমে গেছে। এই দেখেন আমি কি লিখছি, however after a decade this rate dropped by 7%। কি পরিমাণ বাড়লো কমলো, যখন কমলো সেটা যদি আপনি বিয়োগ করে বলেন তাহলে আপনি বাই লিখতে হবে তার সামনে। তো আপনি 7% কিভাবে পেয়েছেন, 7% পেয়েছেন এইভাবে যে 36 থেকে 29 বাদ দিয়েছেন, তাহলে 7% কমেছে। এই কমার সামনে আপনি কি দিতে হবে, বাই, ড্রপড বাই 7%। আর কোথায় গিয়ে পৌঁছলো, ধরেন আপনি বলতে চাচ্ছেন যে 29-এ গিয়ে পৌঁছলো, তখন আপনি দিবেন টু, আপনি তখন দিবেন 229%। আচ্ছা ডিটেলস ক্লাসে যাচ্ছি না। আচ্ছা
তারপরে কি করেছি, although sale from film was only 21% in the first year, it gave the highest sales in 2013 with 33%. কি বলেছি, যে প্রথম বছরে কি হয়েছিল, মাত্র 21% সেল আসছিল আপনার ইয়ে থেকে, ফিল্ম থেকে। পরে এটা হাইয়েস্টে গেছে 33% নিয়ে। দেখেন, এই দেখুন, সেন্টেন্স চেঞ্জ করবেন যত পারেন, সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করবেন। এই জন্য আমি 15টা সেন্টেন্স দিয়েছি। রাইটিং টাস্ক 1-এ 7.5 পর্যন্ত তোলা যায়, কিন্তু রাইটিং টাস্ক 2-তে 5.5 এর উপরে 1টি দেওয়া টাফ আছে যদি আইডিয়া না থাকে। সো দুইটা নিয়ে লেখছি, তারপর দেখেন বাকি দুইটা নিয়ে লেখছে আরেকটা প্যারাগ্রাফ। এই দেখেন যথাক্রমে নিয়ে একটা লেখছে, মানে আমি সেন্টেন্স প্রত্যেকবার নতুন সেন্টেন্স ইউজ করতেছি। আপনি মোট লিখবেনই তো 6টা সেন্টেন্স, রাইটিং টাস্ক মানে 6 থেকে 7টা, ধরেন সর্বোচ্চ 8টা, আমি সর্বোচ্চ 8টা লিখি, 8টা লিখলে হয়ে যাচ্ছে। তো আমি কি বললাম, আহ বই থেকে 2 বছর কি আসছিল, 19% এবং 22% যথাক্রমে। দেখি 19 আর 22 ঠিক আছে কিনা, 19-22 যথাক্রমে ঠিক আছে। তারপর কি, বুক সেলিং কন্ট্রিবিউটেড লিস্ট ইন 2003। এই প্রশ্ন কিন্তু ওয়ার্ড বাড়ানো টাফ, এই জন্য আমি একটা পাকনামি করে একটা লাইন এক্সট্রা লিখছি, যে বুক সেলিং কন্ট্রিবিউটেড লিস্ট ইন 2003। 2013 সালে সবচেয়ে কম অবদান রাখছে বই। এটা কেন আনছি, এই প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে ওয়ার্ড ফিল আপ হওয়া টাফ, এই জন্য আমি এই লাইনটাকে এক্সট্রা আনছি। আচ্ছা, তারপর দেখেন উভয় বছরে, আচ্ছা এটা তো শেষ। ক্লথিং এর ক্ষেত্রে কি দেওয়া আছে, ক্লথিং হচ্ছে 2003 সালে 24%, সেকেন্ড পজিশন। আর যেটা কমে 16%-এ চলে আসছে। তো আমি যা দেখতেছি তা লিখতেছি, কঠিন কি, কঠিন কিছু নাই। আচ্ছা, এই হলো পাই চার্ট। লাইন গ্রাফ, এই দেখেন লাইন গ্রাফ দেওয়া আছে এখানে একটা, এখানে একটা লাইন গ্রাফের প্রশ্ন দেওয়া আছে। এখানে কি বলতেছে যে 1947 সাল থেকে 2007 সাল পর্যন্ত 4টা দেশে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড এমিশন হইল, এটার একটা পরিসংখ্যান দেওয়া আছে। তো প্রথমে কি বলেছিলাম, ইন্ট্রোডাকশন কপি মারো, এই প্রশ্ন থেকে কপি করুন, দু একটা ওয়ার্ড চেঞ্জ করে। ওভারঅল কি লিখবেন, ওভারঅল লাইন গ্রাফে লিখবেন প্রথম থেকে কে বাড়ছে কে কমছে। তো দেখা দেখা যাচ্ছে এখানে ইউনাইটেড কিংডম এবং সুইডেন এরা প্রথম থেকে কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। আর ইটালি পর্তুগাল প্রথম থেকেই, সরি, ইউকে এবং সুইডেন কমেছে। দেখেন প্রথম থেকে সে কমেছে, সুইডেনও কমেছে। ইটালি পর্তুগাল কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। সো বৃদ্ধি পাইলে এটাকে বলি আমরা আপওয়ার্ড ট্রেন্ড, প্রথম থেকে বাড়লে বলি আপওয়ার্ড ট্রেন্ড, আর প্রথম থেকে কমলে বলি ডাউনওয়ার্ড ট্রেন্ড। বলে ফেলেন যে ইউকে এবং সুইডেন কি করেছে, ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখিয়েছে, ইটালি পর্তুগাল আপওয়ার্ড ট্রেন্ড দেখিয়েছে। এক লাইন গেল। আরেকটা লাইন লিখতে পারেন যে এই 4 জনের মধ্যে সব সময় হাইয়েস্ট কে ছিল, দেখাই যাচ্ছে কে, ইউকে। সেম কথাটা দেখেন এখানে লেখা আছে। আমি একটু স্লো করে দিচ্ছি এগুলো, আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো বইতে ইনক্লুড করা আছে। আচ্ছা, সো দেখেন আমি কি করেছি, বলেছি যে ইউকে আর সুইডেন কি করেছে, ডাউনওয়ার্ড ডেমনস্ট্রেটেড ডাউনওয়ার্ড ট্রেন্ড, হোয়াইল ইটালি এবং পর্তুগাল শো অপোজিট ট্রেন্ড। মানে এখানে সুইডেন এবং ইউকে ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখিয়েছে, মানে সময়ের সাথে সাথে কমেছে, আর বাকি দুইটা অপোজিট দেখিয়েছে, মানে আপওয়ার্ড দেখিয়েছে। তারপরে এই সম্পূর্ণ সময় হাইয়েস্ট কে ছিল, ইউকে। সম্পূর্ণ সময় হাইয়েস্ট ছিল ইউকে, মানে সবার উপরে ছিল সব সময়। আচ্ছা, তারপরে কি বলেছিল আপনাদেরকে, যে যখন বডি প্যারাগ্রাফ লিখবেন আপনি বড় বড় নেতাদের নিয়ে লেখেন একটা প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফ ছোট মানে ছোট যারা আছে তাদের নিয়ে লেখেন। তো এখানে ইউকে সুইডেন একটু বড় আছে, তো আমি লিখলাম যে 1947 সালে ইউকের পরিমাণ ছিল 11 মেট্রিক টন। তারপরে আস্তে আস্তে এটাকে স্লাইটলি একটু একটু করে বৃদ্ধি পেয়ে কমেছে। আচ্ছা, লাস্টের বছর ছিল কত, 9 মেট্রিক টন। তো আপনি যা দেখতেছেন আমি তাই দেখতেছি, 8-10 জন সেম জিনিস দেখতেছে, কিন্তু উপস্থাপনটা একটু ডিফারেন্টলি হচ্ছে। লাইন গ্রাফে একটা জিনিস মনে রাখবেন, লাইন গ্রাফে প্রথম সালে এবং লাস্টের সালে কি ঘটেছে সেটা উল্লেখ করতেই হবে আপনাকে। এটা আমার ব্যক্তিগত কথা হইলেও এটা অথেন্টিক।
প্রত্যেকটা দেশের প্রথম সালে এবং লাস্টের সালে কি ঘটছে সেটা দিতে হবে, আর মাঝখানে নাটকীয় কিছু থাকলে দিবেন। যেমন ধরেন এখানে সে হুট করে বেড়েছে আবার ড্রামাটিক্যালি কমেছে, এটা গ্রাজুয়ালি বৃদ্ধি পেয়েছে, এটা গ্রাজুয়ালি বৃদ্ধি পেয়েছে। এখানে একটা ক্রস হয়েছে, ক্রস হওয়া মানে কি, মানে দুইজনই একই সময় এক পরিমাণ থাকা। এটার জন্য একটা সেন্টেন্স এখানে দেওয়া আছে, এই দেখেন 8 নম্বর সেন্টেন্স দেওয়া আছে। যদি দুইজনের সংখ্যাগত মান একই সময়ে একই থাকে, আমি এটাকে এক্সপ্লেন দিব না, আমি ওই প্রশ্নে এটাকে অ্যাপ্লাই করে দেখাবো না। যা দেখাবো না যথেষ্ট যথেষ্ট পরিমাণ দেখানো আছে, কিছু জিনিস হাতে রাখতে হয়, আপনারা নিজেরা ট্রায়াল দিতে হবে এটা। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, সো গুরুত্বপূর্ণ ডাটা কাকে বলে? আপনি রাইটিং টাস্ক ওয়ানে সবসময় গুরুত্বপূর্ণ ডাটাতে ফোকাস করতে হবে। আপনারা মনে করেন যে সব মনে হয় যা দেওয়া আছে সব লিখে ফেলতে হয়, না। আমি আপনাদেরকে একটা জিনিস চেষ্টা করি এখানে বোঝানোর। ধরেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা, এটা এখানে কি হয়েছে? আচ্ছা, আবার দেখাই। উম এই যে ইউকে 1967 সালে ইউকের অবস্থা কি ছিল? এই ছিল, এখানে ছিল। তারপর এটা আস্তে আস্তে ধারাবাহিকভাবে কমেছে। ধারাবাহিকভাবে কমলে কোন সেন্টেন্স দিতে হয়? 7 নম্বর সেন্টেন্স একটা আছে, গ্রাজুয়ালি ডিক্রিজ করা। তারপর এটা গ্রাজুয়ালি ডিক্রিজ করে এখানে এসে শেষ হয়েছে। তো আপনি বলবেন যে প্রথম সালে কত ছিল, লাস্টের সালে কত ছিল, এটা বলবেন, আর কিছু বলার নেই। আবার সুইডেনের ক্ষেত্রে দেখেন, সে এখান থেকে শুরু করেছে, ধরেন এটা হচ্ছে কি আপনার আহ প্রায় 9, তারপর সে বৃদ্ধি পেয়েছে। এখন বলেন বৃদ্ধি পেয়েছে কত দিকে পড়ছে সেটা বলেন। তারপরে আস্তে আস্তে গ্রাজুয়ালি সে অথবা ড্রামাটিক্যালি সে কমেছে, কমার পর লাস্টের বছর কত কত হয়েছে সেটা বলেন। এখন আপনি বলবেন যে যাত্রাপথে এই 1987 সালে, এটা সালটা কোন সাল, 1987 সালে তাদের দুইজনের পরিমাণ কার কার, ইটালি এবং সুইডেনের বিয়ে হয়েছে, মানে বিয়ে হয়েছে এই সালে। বিয়ে হওয়া মানে সংখ্যা পরিমাণ সেম থাকা, তো বলেন যে এখানে তাদের পরিমাণ সেম ছিল। আর তো কিছু না, আর কিছু লিখতে হবে না, লাস্টের সালে কত ছিল। এই দুটা ক্ষেত্রে দেখেন, বলবেন ইটালির ক্ষেত্রে বলবেন যে প্রথম সালে এত ছিল আর লাস্টের সালে এত ছিল, মাঝখানে জাস্ট গ্রাজুয়ালি ইনক্রিজ হয়েছে, আর কিছু না। সেম এটার বেলা দেখেন গ্রাজুয়ালি ইনক্রিজ হয়েছে, কিছু বলতে হচ্ছে না। প্রচুর লেখা লিখতে হয় না তো। আমরা মনে করি যে মনে হয় অনেক কিছু লিখতে হয়, না। এগুলো কোন সেন্টেন্স দিয়ে লিখবেন সেটার জন্য আপনাদের সেন্টেন্স দেওয়া আছে, এই যে সেন্টেন্স গুলো দেওয়া আছে এখানে, সেন্টেন্স গুলো দেওয়া আছে, সেগুলো সেন্টেন্সের ক্লাস দেওয়া আছে, এগুলো আপনি এখান থেকে নিয়ে শিখে নিন। এগুলো যদি শিখার পর আপনার কাছে মনে হবে রাইটিং টাস্কের বার, টেবিল, পাই, লাইন সবগুলো হচ্ছে কি সিমিলার এবং সহজ। তো আমি কি করেছি, সুইডেন এবং ইউকে নিয়ে লিখেছি একটা প্যারাগ্রাফ। তারপর হচ্ছে কি আপনার ইটালি পর্তুগাল নিয়ে লিখছে আরেকটা প্যারাগ্রাফ। দেখে লেখেন এখানে কি লিখছেন। আচ্ছা, এই যে বাড়ছে কমছে, সাল যেহেতু একাধিক, বৃদ্ধি পেয়েছে কমেছে, এগুলো আপনারা দিয়ে, এগুলো দিলে মার্কস বাড়বে। অনেকে দেখছে যে একই জাতীয় সেন্টেন্স লেখেন, যদি বারবার একই জাতীয় সেন্টেন্স লেখেন তাহলে কিন্তু আপনার স্কোরটা কমে যাবে। এই দেখেন এখানে আনসারটা আমি পুরোটা স্ক্রিনে তুলে দিলাম। এই হচ্ছে কি প্রশ্ন, এই হচ্ছে কি প্রশ্ন, আর এই হচ্ছে কি আপনাদের মডেল আনসার। ঠিক আছে? আচ্ছা, এই আসেন বার চার্ট। তো আপনি দেখতেছেন বার চার্ট, টেবিল চার্ট, পাই চার্ট, লাইন গ্রাফ, আলাদা আলাদা জিনিস দেখতেছেন, আমি একই জিনিস দেখতেছি, আমার চোখে একই জিনিস লাগতেছে। কারণ হচ্ছে ঘুরে ফিরে সবগুলো হচ্ছে গিয়ে সংখ্যার খেলা। এখন এই বার চার্টটা আপনি কি লিখবেন? এই এটাতে রাইটিং টাস্কে আপনি আনসার দিবেন, কি করতে হবে? আপনাকে ইন্ট্রোডাকশন লিখতে হবে, ওভার লিখতে হবে। ইন্ট্রোডাকশন যে প্রশ্নে যা আছে কপি করেন। এই দেখেন আমি কিন্তু কপি করেছি। The provided chart depicts information about the number of telephone calls in the UK in the three different categories from এত to এত। সে যেভাবে বলেছে আমি ঠিক ওইভাবে বলেছি, আহামরি কোনো পরিবর্তন করি নাই। সে এখানে দিয়েছে একটা হাইফেন, আমি দিয়েছি ফ্রম টু এত। সে বলেছে দ্য চার্ট বিলো শোজ, আমি বলেছি দ্য প্রোভাইডেড চার্ট ডিপিক্টস ইনফরমেশন। এই জায়গাটা আমি একটু হালকা পরিবর্তন করেছি, দেখা যাচ্ছে এই দেখুন। ওভারঅলে কি করেছি? ওভারঅল লিখতে হলে আপনি ভালো করে একটু নজর দিয়ে দেখতে হবে, মানে স্পষ্ট করে দেখতে হবে আপনাকে।
ওভারঅল আপনি মাথায় রাখবেন, ওভারঅলে সবসময় হাইয়েস্ট, লোয়েস্ট এবং কমন ট্রেন্ড এই তিনটার মধ্যে দিবেন। এখন এখানে ক্যাটাগরি কয়টা, এখানে ক্যাটাগরি কয়টা আছে? এখানে কটা ক্যাটাগরি হচ্ছে কি আপনার, এই যে তিনটা ক্যাটাগরি, এখানে তিনটা ক্যাটাগরি দেওয়া আছে। লোকাল, ফিক্স লাইন, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল। এখানে আলোচনা হচ্ছে ফোন কলের সংখ্যা নিয়ে। আহ, এখানে ইউনিট দেওয়া আছে, বিলিয়ন মিনিটস দেওয়া আছে, বিলিয়ন মিনিটস দেওয়া আছে। একটা জিনিস ভালো করে আপনি যখন ওভার লিখবেন, পুরো চিত্র দিকে একটু তাকান, দেখেন প্রত্যেকটা সালে এই বেচারা টপ লেভেলে আছে, এই দেখেন এই বেচারা টপ লেভেলে আছে, প্রত্যেক সময় এই বেচারা টপ লেভেলে, প্রত্যেক সালে। তো ওভারঅলে একটা জিনিস পেয়ে গেলাম যে প্রত্যেক সালে কে ছিল হাইয়েস্ট, লোকাল ফিক্সড লাইন হাইয়েস্ট ছিল, প্রমাণিত। একটা ওভারঅলের লাইন পেয়ে গেলাম। আর একটা ওভারঅলের লাইন আমরা পাইতে পারি যে প্রত্যেকে দেখেন যত সময় গিয়েছে প্রত্যেকেরই পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, প্রায় প্রত্যেকের বাড়ছে না, সবাইরই বাড়ছে, সবাইরই বাড়ছে, সময়ের সাথে সাথে প্রত্যেকের কলের পরিমাণ বেড়েছে। এই দেখেন তারও বেড়েছে, কালামিয়া, সাদা মিয়াদের তো বেড়েছে বেড়েছে, কালামিয়ারও বেড়েছে। তার মানে আমরা বলতে পারি সময়ের সাথে সাথে সবাইরই বাড়ছে, তবে একটু ব্যতিক্রম ছিল। কোথায়? এই যে এদের মধ্যে একটু ব্যতিক্রম ছিল, এইখানে এরা একটু কমে গেছে। তাহলে আপনি বলতে পারেন যে হালকা ব্যতিক্রম ছাড়া মোটামুটি সকলেরই পরিমাণ, কলের পরিমাণ, মিনিটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এবং প্রত্যেক সালে কে এগিয়েছিল, বড় মিয়া গিয়েছিলেন। খাম্বা, কোন খাম্বা? বামের খাম্বা, বামের খাম্বা কে? লোকাল ফিক্স লাইন। এই হচ্ছে কি আপনার ওভারঅল, গেল একটা। এখন বডি প্যারাগ্রাফ কিভাবে লিখবেন? বডি প্যারাগ্রাফ আপনি যেভাবে খুশি ভাবে লিখেন, এত আপনি ন্যারো মাইন্ডেড হবেন না যে আমাকে ওই স্যারকে ফলো করতে হবে, ওই বই ফলো করতে হবে, এভাবে লিখতেই হবে, এই স্ট্র্যাটেজি ফলোই করতে হবে। এটা ডাজন্ট ম্যাটার, আপনি তো ভুল কিছু লিখতেছেন না। অনেক স্টুডেন্ট আছেন যে স্যারের কাছ থেকে লেকচার নিয়ে এসে এক স্যারের কাছ থেকে লেকচার নিয়ে আরেক স্যারকে ভুল ধরে। ক্যামব্রিজ সার্টিফাইড টিচার ছাড়া কেউ এইসব বিষয়ে আন্দাজি ভুল ধরতে পারবে না, যদি অথেন্টিক হয় ভুল ধরতে পারবে না। ভুল ধরা এটা হচ্ছে কি আমাদের কাদা ছোড়াছুড়ির মতো হয়ে যায়। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আমি যখন 3 নম্বর প্যারাগ্রাফ শুরু করি, ইফ ইউ হ্যাভ এ ক্লোজার ভিউ ইট ক্যান বি নোটিস দ্যাট, এভাবে শুরু করি। তো কদিন আগে একটা কমেন্ট আসলো যে এটা ভুল, এটা দেওয়া যাবে না। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, আমার এটা হবে না, এটা আমি বিশ্বাস করি যে এটা আসলে আহ, আমি যখন রাইটিং করি তখন এগুলো আমি দিই না, স্টুডেন্টের জন্য আমি দিই। কেন? এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য। এটা টেমপ্লেট না, এটা এমন না যে এটা সস্তা কোনো টেমপ্লেট। ইফ উই হ্যাভ এ ক্লোজার ভিউ, আমরা যদি একটু দেখি, ইট ক্যান বি নোটিস, এটা দেখা যাচ্ছে যে, বা এটা দেখা যায় যে, তো এখানে আহামরি কোনো ভুল না। তো যে বলেছে এটা হবে না সে নিজেই কিন্তু ওইরকম আরেকটা লাইন নিজ থেকে লিখে দিয়েছে, তো তারটা হবে, আমারটা হবে না। সো অহেতুক কারো ভুল ধরার দরকার নেই। আপনারা কি করবেন, এখানে কিন্তু যে আনসার গুলো দেওয়া আছে মোটামুটি 7.5 এর আনসার। তবে কি করেছি এখানে, ওভারঅলে কি লিখছি দেখেন, ফিক্সড লাইন কলটা সবার থেকে হায়ার ছিল। এখানে দেখেন ফিক্সড লাইন কল সব সময় প্রত্যেকটা বছর ফিক্সড লাইন কলটা ছিল হাইয়েস্ট, এটা বলেছি। আর কি বলেছি, যে উইদাউট লিটল এক্সেপশন, হালকা ব্যতিক্রম ছাড়া প্রত্যেক ক্যাটাগরি কি হয়েছে, আপওয়ার্ড ট্রেন্ড দেখিয়েছে। আপওয়ার্ড ট্রেন্ড মানে কি, সময়ের সাথে 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 বৃদ্ধি পেয়েছে। তো এই হচ্ছে কি আপনার ওভারঅল। আর আমি কি করেছি, এই আনসারটা লিখছি 3টা প্যারাগ্রাফ, মানে বডি প্যারাগ্রাফ দিয়েছি 3টা, ওভারঅল মোট প্যারাগ্রাফ হচ্ছে কি আমার 5টা। এই আনসারে মোট প্যারাগ্রাফ দিয়েছি আমি 5টা। কেন 5টা দিয়েছি, আমি কি করেছি এই প্রত্যেকটাকে আলাদা আলাদা করে একটা প্যারাগ্রাফ, লোকাল ফিক্স লাইন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখছি, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফিক্স লাইন, মোবাইল কল নিয়ে একটা। এখন লিখতে গিয়ে আমি সাজাইছি কিভাবে সেটা আলোচ্য বিষয়, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ডাটা আছে কয়টা, সাল আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা সাল আছে এখানে। এখানে মোট সাল আছে হচ্ছে কি 8টা, আর খাম্বা হচ্ছে কি 3টা। তো 3 8 24, 24টা ডাটা আছে, মানে 24টা সংখ্যা আছে। তো আপনি কি 24টা সংখ্যাকে টাচ করতে হবে? না। যদি আপনি 24টা সংখ্যা টাচ করেন তাহলে আপনি দুর্বল। আপনি এক কাজ করেন, আপনি যেমন আমি দেখাচ্ছি এখানে, ধরেন আমি, ধরুন এখানে
72 ছিল, তারপরে আস্তে আস্তে কিন্তু এটা বৃদ্ধি পেয়েছে। এই দেখেন, আপনি বলেন বাড়তে বাড়তে এখানে প্রায় 90-তে চলে গেছে, শেষ। মাঝের যে এই যে সালগুলো, এগুলো আর দিতে হবে না। তো সেম কথা কিন্তু আমি এভাবে লিখছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 72 ছিল, 72 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখানে আসছে, তো এই কথাটাই আমি লিখছি। 72 মিলিয়ন ছিল, তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে 1999-তে হাইয়েস্টে গেছে। ব্র্যাকেটে, ব্র্যাকেটেরও একটা ব্যবহার মানে অ্যাপ্লাই করেছি। ব্র্যাকেটে একবার দুইবার দিলে আপনার ভ্যালু বাড়বে। আচ্ছা, তারপর দেখেন 98 এবং 99-তে প্রায় সিমিলার ছিল, আইডেন্টিক্যাল। 98 99 প্রায় সেম ছিল না, সেম ছিল। তারপরে একটু হালকা হালকা কমতে কমতে আবার 72 মিলিয়ন দিয়ে শেষ করলো। একটা খেয়াল করে দেখেন, এটা কিন্তু একটা লাইন গ্রাফের মতো। এই খাম্বা যদি খাম্বা আকারে না দিত, কিন্তু তিনটা লাইন আকারে দিতে পারতো তারা চাইলে। তো আপনি দেখতেছেন এখানে বার চার্ট, আমি দেখতেছি এটা একটা একটা লাইন গ্রাফ। সে লাইন গ্রাফের মতো প্রকাশ করে নাই, কিন্তু জিনিসটা তো লাইন গ্রাফের মতোই। আচ্ছা, তারপর দেখেন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কল নিয়ে সেম কথা লিখছি। কি লিখছি? তো এই এই লেখাটা সহজ, কেন সহজ? ধারাবাহিকভাবে বাড়ছে, ধারাবাহিকভাবে বাড়ছে। আপনি বলতে পারেন যে স্যার তো খালি সহজ প্রশ্ন নিয়ে আলোচনা করে, কঠিন প্রশ্নের আনসার বইতে দেওয়া আছে। এখন সব জিনিস তো আর আমি পাবলিক লেভেলে উন্মুক্ত করতে পারবো না। কিছু কিছু ইয়ে করতে হবে, প্রাইভেটে রাখতে হবে। প্রাইভেট ক্লাসে এগুলো আলোচনা করা হয়, বইতে দেওয়া হয়। আচ্ছা, ঠিক লাস্টে হচ্ছে কি মোবাইল কল। মোবাইল কল নিয়েও এরকম লিখছি যে শুরু করেছে তিনি, আস্তে আস্তে বাড়তে 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 লাস্টের সালে কি হয়েছে সেটা বলেছি। তো এই হচ্ছে কি স্যাম্পল আনসার দেওয়া। আচ্ছা, এখন আসেন টেবিল। টেবিল, এখন আমি টেবিলে বসে আছি। তো টেবিল আমি যখন প্রথমে টেবিল চার্ট নিয়ে আলোচনা হয়তো মনে করতাম যে, মানে প্রথম দিকে আলোচনা শুরুর আগে যখন আমি কখনো মানে যখন আমার রাইটিং টাস্ক নিয়ে কোনো আইডিয়া ছিল না, ভাবতাম টেবিল কি এরকম টেবিলের মতো থাকে। আচ্ছা, তো এই যে টেবিল চার্ট দেখতে পাচ্ছেন, এটা আপনি লিখবেন, আনসার লিখবেন। তো প্রথমে ইন্ট্রোডাকশন ওভারঅল, তো ইন্ট্রোডাকশন ওভারঅল তো আর বুঝতে পারতেছেন কি হবে। ইন্ট্রোডাকশন এবং ওভারঅল সিম্পল। প্রশ্ন কপি করেন, প্রশ্ন কপি করে ইন্ট্রোডাকশন বসিয়ে দেন। ওভারঅল কি লিখবেন? ওভারঅল দেখেন এখানে সাল আছে দুইটা। দেখেন কোন সালে কে এগিয়ে। 1995 সালে এখানে আলোচনা হচ্ছে মাইলস। মাইলস কোন মাধ্যমে কত মাইলস মানে ব্যবহার করা হয়েছে, মাইলস এখানে আমি লিখি নাই ভুলে। এখানে দিয়েছে যে মানুষ যে ইংল্যান্ডে চলাচল করতো, এই চলাচল করার মোড বিভিন্ন, যেমন ওয়াকিং, সাইকেল, কার, লোকাল বাস, লং ডিস্টেন্স বাস, ট্রেন, ট্যাক্সি, আদার। তারপর হচ্ছে অল মডিউলস। তখন ইন্ট্রোডাকশন তো প্রশ্ন কপি করলেন, ওভারঅল কিভাবে লিখবেন? ওভারঅলে দেখেন 2 সালে কে এগিয়ে আছে। দেখা যাচ্ছে 1995, 85 এবং 2000 সালে উভয় সালে কিন্তু কার এগিয়ে আছে। ঠিক আছে না? আবার আরেকটা জিনিস দেখেন, আপনি যদি ওভারঅল হিসাব করেন, তাহলে 1985 তুলনায় 2000 সালে মোট ইয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, মাইলসের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মাইলসের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তো এইটা কিন্তু আমি ওভারঅলে লিখেছি। ওভারঅলে কিন্তু এটাই লিখতে হয়, গুরুত্বপূর্ণ যে ডাটা, যেটা দিয়ে সামারাইজ করা যায়, সামারাইজ করা যায় সেটা। আচ্ছা, এই দেখে লিখছি এখানে, পিপল ট্রাভেল মোর ডিস্টেন্স ইন 2000 দেন 1985, অর্থাৎ মানুষ বেশি ট্রাভেল করেছে 2000 সালে 1985 সালের তুলনায়। তাহলে আরেকটা জিনিস বলেছি যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যাত্রা করা হয়েছে কার মাধ্যমে? কারের মাধ্যমে। আচ্ছা, এখন বডি প্যারাগ্রাফ কিভাবে লিখবো? সুজা হিসাব। এটার একটা পাই চার্টের মতো, ভালো করে দেখেন। আপনি দেখতেছেন টেবিল, আমি দেখতেছি পাই চার্ট। একটা চোখ বুঝে চিন্তা করেন তো, যে 1985-র একটা পাই চার্ট, 2000 সালে একটা পাই চার্ট, আর ক্যাটাগরি গুলোকে বিভিন্ন কালার দিয়ে দিয়েছে। একটু আগে যে আমরা পাই চার্ট দেখলাম না, সেম। আচ্ছা, তো বড় বড় যে নেতা আছেন, আপনি যখন বডি প্যারাগ্রাফ লিখবেন, আপনি বড় বড় নেতাদেরকে নিয়ে কি করেন? বড়, সরি, এটা বড় নেতা না। বড় নেতা কারা কারা? বড় নেতা হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে বড় নেতা। তারপরে আর হচ্ছে গিয়ে এই যে আদার বড় নেতা। তারপর হচ্ছে গিয়ে লোকাল বাস। এই তিনটা নিয়ে লেখেন একটা প্যারাগ্রাফ। এই তিনটা ডাটা নিয়ে লেখেন একটা প্যারাগ্রাফ, আর বাকিগুলো নিয়ে লেখেন আর একটা প্যারাগ্রাফ। তো আমি কিভাবে লিখছি দেখেন। আপনারা বাড়ছে কমছে এই কথাটা ইউজ করবেন। বাড়ছে কমছে যদি ইউজ না করেন, তাহলে আপনি মার্কস কম পাবেন।
আপনাকে বলেই দিয়েছে প্রশ্নের মধ্যে তুলনা করার জন্য। এই দেখেন লেখছে এখানে, আমি আনসার কি দিয়েছি দেখেন, যে 1985 সালে সবচেয়ে বেশি পিপল কি ব্যবহার করেছে, কার, কত মাইল, 3199 মাইল। তারপর এটা বেড়েছে কত পরিমাণে, 1607 বৃদ্ধি পেয়েছে। কিভাবে লিখলাম, এই দেখেন 3199 থেকে 4806 থেকে 3199 বাদ দিলে 1607 আসে। এই যে বৃদ্ধি পেয়েছে এটা বলেছি। তারপর কাকে নিয়ে লিখছি, তারপর লিখছে হচ্ছে মিসেলেনিয়াস। মিসেলেনিয়াস মানে হচ্ছে আদার্স। আচ্ছা, এটা সেকেন্ড পজিশনে ছিল। রেসপেক্টিভলি যথাক্রমে দিয়ে লিখছি, তারপরে বাক্য চেঞ্জ করেছি, বাক্যর স্ট্রাকচার চেঞ্জ করে। আচ্ছা, লোকাল বাসে প্রথম বছর ছিল এত, দ্বিতীয় বছর হয়েছে এত, কমেছে। কত কমেছে, 155 কমেছে। কিভাবে পাইলাম, প্রথমে ছিল দেখেন 429, পরে 155 কমেছে, 429 ছিল, তারপরে 274 হয়েছে। আপনি 274 কে বাদ দেন 429 থেকে, পেয়ে যাবেন। এরপরে বাকি যারা ছিল তাদেরকে ছোট করে আরেকটা প্যারাগ্রাফে লিখছে, এই দেখেন। তারপর হচ্ছে ওয়াকিং এর এই যেটা দিলাম, তারপর হচ্ছে ট্যাক্সি, ট্রেন, লং ডিস্টেন্স, বাকি সবগুলোকে এক লাইনে নিয়ে চলে আসছি। তো তাদের পরিমাণ ছিল 13 থেকে 124 মাইলের মধ্যে। এই সেন্টেন্সটা খুবই জরুরি, এই সেন্টেন্সটা হচ্ছে 15 নম্বর সেন্টেন্স। এই দেখেন, এই দেখেন, দেখিয়ে দিলাম আপনাদের 15 নম্বর সেন্টেন্স। 15 নম্বর সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো ইউটিউবে দেওয়া আছে, ওইখান থেকে দেখে দেখে লিখে লিখে শিখবেন, অ্যাপ্লাই করবেন। আমাকে আবার বলবেন না যে স্যার কিভাবে অ্যাপ্লাই করবেন। সবকিছু তো আপনাকে মানুষ মুখে তুলে দিবে না, যত মুখে তুলে দিবে তত আপনি অলস হবেন। আচ্ছা, লাস্টে কি করেছি, যে কোন সালে মোট কত কত মাইলস মানুষ অতিক্রম করেছে সেটা উল্লেখ করে দিয়েছি, শেষ। এই হচ্ছে কি আমার এই প্রশ্নের আনসার। ওকে, মাঝে মাঝে স্থির রেখেছি, আপনারা স্ক্রিনশট তুলে রাখতে পারবেন, সমস্যা নেই। এরপর দেখেন কম্বাইন চার্ট। কম্বাইন চার্ট আসলে নতুন কিছু না, স্টুডেন্টরা এমন ভাবে আমাকে প্রশ্ন করে, স্যার কম্বাইন চার্ট কিভাবে লিখবো। কম্বাইন চার্ট তো মৌলিক কোনো চার্ট না। কম্বাইন যে চার্ট, এটা তো মৌলিক কোনো চার্ট না, এটা তো হচ্ছে কি আপনার এই যে চার্ট শিখেছেন ওইরকম দুইটা চার্ট একসাথে একসাথে মিলে হয়েছে কম্বাইন চার্ট। একটু ওয়েট, আমি মোবাইলটা চার্জ দিই। এখানে লিখছে পাই চার্টের মধ্যে এখানে দুইটা চার্ট আসছে, একটা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টরা গ্রাজুয়েশন করার পর কি করেছে, আর এক জায়গায় দিয়েছে যে তারা 5 বছর কাজ করার পর কাদের স্যালারি কিরকম হয়েছে, কোন রেঞ্জে। ধরেন দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন আসছে, ধরেন এখানে শুধু পাই চার্ট আসছে, তখন আপনি কিভাবে লিখতেন, তখন আপনি পাই চার্টের ইন্ট্রোডাকশন দিতেন প্লাস কি করতেন, আপনি ওভারঅল দিতেন। তো ইন্ট্রোডাকশন তো প্রশ্নই দেওয়া আছে, দেওয়া আছে না। ওভারঅল কি দিবেন, ওভারঅল জাস্ট পাই চার্টে সর্বোচ্চ কে ছিল আর এই টেবিলে সর্বোচ্চ কে ছিল, শেষ, আর কিছু বলতে হবে না। এখন এই প্রশ্নে দেখেন কোনো টেন্স উল্লেখ নাই, তো আপনি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিবেন। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যদি টেন্স না থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিতে পারবেন না, কারণ এখানে টেন্স দেওয়া আছে ডিড, তার মানে এটা পাস্ট টেন্স। সো ইন্ট্রোডাকশন কিভাবে লিখবেন, ওই যে ফুল স্টপ আছে না, ফুল স্টপকে উঠিয়ে আপনি হোয়ার এস বা হোয়াইল দিবেন। এই দেখেন যে প্রথম চার্ট দেখাচ্ছে কি অ্যানথ্রোপোলজি স্টুডেন্টরা কি করেছিল আফটার ডিগ্রি, আর সেকেন্ড চার্ট কি দেখাইছে যে তাদের স্যালারি 5 বছরের ওয়ার্ক করার পর স্যালারি কি পরিমাণ ছিল, শেষ। প্রশ্ন থেকে খুবই ভালো। ওভারঅল কি দিয়েছি, ওভারঅল দিয়েছি পাই চার্টে কে ছিল হাইয়েস্ট, পাই চার্টে ছিল ফুল টাইম ওয়ার্ক হাইয়েস্ট ছিল, আর এখানে হচ্ছে গভর্নমেন্ট সেক্টর সর্বোচ্চ ছিল। তো এইটা বলে ফেলেছি আমি, দেখি যে গ্রাজুয়েশন করার পর বেশিরভাগ স্টুডেন্ট কি করেছে, ফুল টাইম ওয়ার্ক করেছে এবং সবচেয়ে বেশি স্যালারি গভর্নমেন্ট সেক্টর থেকে আসছে, শেষ। তারপর বডি ওয়ান বডি টু কিভাবে লিখবেন, বডি ওয়ান আপনি পাই চার্ট, একটু আগে পাই চার্ট যেভাবে লিখছেন বডি ওয়ান লেখেন পাই চার্ট দিয়া, বলেন যে ফুল টাইম ওয়ার্ক এত% ছিল, তারপরে এটা ছিল 8%, এটা এইটা এটা সমান, এই দেখেন 8% দুইটা সমান, এটা 5%, এটা এটা 3 গুণ বেশি, এইভাবে লেখেন। তো লিখে দিয়েছি, এই দেখেন আনসার দেওয়া আছে, আহামরি কিছু না। সো এখানে প্রশ্নের আনসারটাকে দিয়ে রাখলাম, যদি প্রয়োজন পড়ে তাহলে একটু স্ক্রিনশট তুলে রাখতে পারবেন। এই হচ্ছে কি প্রশ্ন, এটা কেমব্রিজের কত নম্বর যেন প্রশ্ন, 15 নম্বর সম্ভবত না 14 নম্বর, এই যে দেওয়া আছে।
এখন আসে প্রসেস ডায়াগ্রাম। প্রসেস ডায়াগ্রাম তো আরো সহজ। প্রসেস ডায়াগ্রামে একটাই সমস্যা, যে ওয়ার্ড ফিল আপ করা যায় না যদি প্রশ্নটা একটু মানে ন্যারো মাইন্ডেড প্রশ্ন আসে। ন্যারো মাইন্ডেড কিছু প্রশ্ন আছে না, মানে এগুলো এটা রেঞ্জ কম, খুবই কম রেঞ্জ, এরকম প্রশ্ন আসলে একটু টাফ হয়ে যায়। যেমন এই প্রশ্নটা, এই প্রশ্নে মাত্র 5টা স্টেজ দেওয়া আছে, স্টেজ 1 2 3 এরকম দেওয়া আছে, দেখেন 5টা স্টেজ দেওয়া আছে। তো এটা নিয়ে লেখা একটু টাফ। প্রথমে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে দেখেন দেওয়া আছে ইন্ট্রোডাকশন। ওভারঅল ওভারঅল মুখস্থ দিতে পারেন কিভাবে, মোট কয়টা স্টেপ আছে এবং কোন স্টেপ থেকে শুরু হয়েছে। এখানে মোট 5টা স্টেপ আছে এবং কুলড ওয়াটার পাম্প ডাউন থেকে শুরু হয়েছে। দ্যাটস ইট। আর আরেকটা মুখস্থ লাইন দেওয়া যায়, হেয়ার সেভারাল কমপ্লেক্স ইকুইপমেন্ট আর ইনভলভড। এই লাইনটা যে কোনো প্রসেস ডায়াগ্রামে মুখস্থ দিতে পারে। এটা দিয়েছি কিনা আমি বলি, অনেকে আছে ওয়ার্ড ফিল আপ করতে পারে না, এই জন্য এটা মুখস্থ দিয়েছি। এই এক লাইন মুখস্থতে কিছু আসে যায় না। আর এটা মুখস্থ হইলে এটা অযৌক্তিক না তো। প্রত্যেকটা প্রসেস ডায়াগ্রামে কি দেখবেন, যে দেখবেন যে প্রত্যেকটা প্রসেস ডায়াগ্রামে কিছু না কিছু যন্ত্রপাতি ব্যবহার করা, যেমন জেনারেটর, টারবাইন, এগুলো ব্যবহার করা হয়েছে। আর প্রসেস ডায়াগ্রাম, এই যে প্রত্যেকটা প্রশ্ন, এগুলো কিন্তু ডিটেলস ক্লাস 2টা করে দেওয়া আছে ইউটিউবে। পাই চার্ট 2টা, টেবিল চার্ট 2টা, তারপর হচ্ছে গিয়ে ম্যাপ, ডায়াগ্রাম, লাইন, বার, সবগুলো 2টা 2টা করে মিনিমাম ক্লাস দেওয়া আছে। তো বিস্তারিত ওইখান থেকে দেখি। এটা তো সামারি ক্লাস, গল্প গল্প করছি আর কি জাস্ট। সো ডায়াগ্রাম লিখতে গিয়ে আপনি ভালো করে প্রশ্নটা দেখেন, প্রশ্নটাকে নিজে নিজে বাংলায় সাজান, যে একটা ঘটনা কিভাবে রুলস তৈরি হচ্ছে, কিভাবে সেমাই তৈরি হচ্ছে। আপনি প্রসেসটাকে দেখে বাংলায় নিজে কল্পনা করেন, তারপরে অনুবাদ করে চলে যান, সমস্যা নাই। ঠিক আছে। কিন্তু একটা জায়গায় ধরা খায় স্টুডেন্টরা, যে স্টেজ গুলোকে বর্ণনা দিতে পারে না, মানে স্টেজ গুলোকে ছোট ছোট করে বর্ণনা দেয়। এই যে রাইটিংটা, এটা লিখতে গিয়ে অনেক স্টুডেন্ট দেখছি 120-এর উপর লিখতে পারে না। তো আমি লিখেছি, এটা প্রায় 166টা ওয়ার্ডের মতো হয়েছিল। লেখা যায়। যেমন একটা এক্সাম্পল দিই, জেনারেটর থেকে ইলেকট্রিসিটি কোথায় গেছে, এইটা দেখার পরে অনেকে বলবে খাম্বাতে গেছে। ইলেকট্রিসিটি জেনারেটর থেকে তৈরি হওয়ার পর খাম্বাতে গেছে, খাম্বা ইংলিশ অনেকে জানে না। কিন্তু এটা খাম্বা না, এটা হচ্ছে ন্যাশনাল গ্রিড। পৃথিবীর যে কোনো দেশের বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পর এটাকে ন্যাশনাল গ্রিডে অ্যাড করা হয়, তাহলে এটা হচ্ছে ন্যাশনাল গ্রিড। আর সেখান থেকে ডিস্ট্রিবিউশন করা হয়। তাহলে আপনি কিন্তু, অনেকে কি করবে, সে বলবে যে খাম্বাতে কারেন্ট গুলো চলে আসছে, তার শেষ হিসাব। আমি কি লিখছি দেখেন, ultimately the produced energy is connected to the national grid for distribution and consumption in different area. এখন অনেকে বলবেন, স্যার আপনি কনজাম্পশন, ডিফারেন্ট এরিয়া, ডিস্ট্রিবিউশন, এটা আপনি বানায় লেখছেন কেন? টাস্ক কোনে তো বানায় লেখা যায় না। আমি বানায় কই লিখলাম? আমি তো বানায় লেখি নাই। জেনারেটরের মাধ্যমে যে ইলেকট্রিসিটি উৎপাদিত হয়েছে সেটা জাতীয় গ্রিডে চলে গেছে। কিসের জন্য? যাতে সেখান থেকে ডিস্ট্রিবিউট করা যায় বিভিন্ন জায়গা থেকে। আমি তো বলি নাই যে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করার পর আমার শ্বশুর বাড়ি দিয়েছেন, শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি কারেন্ট পাইছেন, কারেন্ট পাই এখন টিভি দেখতেছেন, এগুলো তো কিছু বলি নাই। সো আইডিয়া, একটা প্যারাগ্রাফ মানে একটা স্টেজকে আপনি যখন ব্যাখ্যা দিতে পারবেন না, তখন আপনার ওয়ার্ড ফিল আপ হবে। আমি মক টেস্টে অনেক প্রশ্ন দেখেছি, স্টুডেন্টরা ওয়ার্ড ফিল আপ করতে পারে না, কারণ প্রত্যেকটা স্টেজে সে গিয়ে কি করে বর্ণনা দিতে পারে না। যেমন আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে, এটা হচ্ছে কি জিওথার্মাল জোনস, হট রক্স। এখানে কিচ্ছুই লেখে নাই, শুধুমাত্র স্টেজের নাম দিয়েছে। কিন্তু একজন কমন সেন্স ওয়ালা মানুষ, যার কমন সেন্স আছে, সে বুঝবে আচ্ছা ঠান্ডা পানি এখানে আসলো, আসার পর জিওথার্মাল জোনে গেল, এখানে হট রক্স, এখান থেকে আবার গরম পানি উপরে গেল কিভাবে। তার মানে এটার মানে কি দাঁড়াইলো, যে জিওথার্মাল জোনে গরম পানিকে এই হট রক্স এর মাধ্যমে ঠান্ডা পানিকে গরম করা হয়। এই স্টেজটা স্টুডেন্ট লিখতে পারেন। এখানে প্রতীকী কিছু স্টেজ দেওয়া আছে, তার মানে আপনাকে বলেছে বর্ণনা করার জন্য। আপনি যত বর্ণনা করবেন তত আপনার মার্কস আসবে। এখন বর্ণনা করা মানে এই না যে এখানে প্রচুর গরম পানি, পানিটা গরম হয়েছে কারণ আমি নিজেকে মাঝে মাঝে তাপ দিয়েছি, বানিয়ে বানিয়ে স্টোরি বলতে পারবেন। অথবা এখানে মাছ চলাচল করে, মাছ বেশি চলাচল করে, যে এই জন্য এই জায়গাটা খুব গরম, বানিয়ে বলা যাবে না। প্রসঙ্গ ঠিক রাখতে হবে। সো মোট স্টেজ যতটা থাকবে তার অর্ধেক আপনি নিয়ে লিখবেন একটা প্যারাগ্রাফ, বাকি অর্ধেক নিয়ে লিখবেন আরেকটা প্যারাগ্রাফ। আবার অনেকে আছে যে বডি প্যারাগ্রাফ একটা দেয় ইয়েতে, যেটা বলে ওই প্রসেস ডায়াগ্রামে। প্রসেস ডায়াগ্রামে একটা দিতে পারেন, 2টা দিতে পারেন, আমি 2টা দিই, বডি প্যারাগ্রাফ 2টা দিই, ভালো লাগে।
আচ্ছা, ম্যাপ। আইএলটিএস রাইটিং এর টাস্ক ওয়ানের সবচেয়ে সহজ প্রশ্ন হচ্ছে কি ম্যাপ। ম্যাপ আসবে দুইটা, একটা আগের সময়ের, একটা লেটেস্ট সময়ের, দুই সময়ের। আপনাকে কি করতে হবে, জাস্ট দেখেন, যেমন এখানে দেওয়া বর্তমানে একটা এরিয়ার একটা টাউনের বর্ণনা দেওয়া আছে, সম্ভবত টাউন। বর্তমানে কি আছে, মাঝখানে রেল লাইন আছে, তারপর থেকে একটা রাউন্ড অ্যাবাউট আছে, রাউন্ড অ্যাবাউট মানে কি, গুল চত্বর। গুল চত্বরটা টাউন সেন্টারের সাথে কানেক্ট হয়েছে, তার সাথে একটা এ টু একটা রাস্তা আছে, মাঝখানে ওই রেলওয়ের সাথে একটা গ্যাস স্টেশন আছে, এ টুর সাথে একটা এয়ারফিল্ড আছে। দেখে দেখে বলেন, দেখে দেখে বাংলায় বলেন, সেটাকে অনুবাদ করেন। তারপর টাউন সেন্টারের সাথে একটা বিল্ড আপ এরিয়া আছে, শেষ। এটা হচ্ছে বর্তমানে। পরবর্তীতে কি, ফিউচার টেন্স, টেন্স ঠিক রাখতে হবে, প্যাসিভ ভয়েসে লিখতে হবে। আপনি বলবেন এয়ারফিল্ডটাকে কনভার্ট করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে, তারপর রাউন্ড অ্যাবাউটের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, প্যাসিভ ভয়েস। টাউন সেন্টার এবং বিল্ড আপ এরিয়া জায়গা আছে, রেলওয়ে জায়গা আছে, তবে এ টুর সাথে আরেকটা রোড এড করা হয়েছে, A1, যেটা টাউন সেন্টারের সাথে কানেক্ট হয়েছে, এবং টাউন সেন্টারে আরেকটা বড় হাইওয়ে এড হয়েছে। সেম কথা এখানে লেখা আছে, দেখেন। আপনি যে প্যারাগ্রাফ লিখবেন, কিভাবে লিখবেন? 1 নম্বর ম্যাপ নিয়ে একটা প্যারাগ্রাফ, 2 নম্বর ম্যাপ নিয়ে আরেকটা প্যারাগ্রাফ, শেষ। এক ম্যাপ নিয়ে প্রথম ম্যাপ নিয়ে লিখবেন প্রথম প্যারাগ্রাফ, দ্বিতীয় ম্যাপ নিয়ে দ্বিতীয় প্যারাগ্রাফ। এখানে কি পরিমাণ পরিবর্তন হয়েছে, কি বৃদ্ধি পেয়েছে, কি কমেছে, সেটা নিয়ে আপনি লিখবেন, দেখে দেখে লিখবেন, প্যাসিভ ভয়েসে লিখবেন। সো আমি পড়ে শোনাচ্ছি না, দেখেন এখানে লেখাই আছে। ম্যাপ সব সহজ, দোয়া করবেন পরীক্ষায় ম্যাপ আসার জন্য, কারণ ম্যাপ তো দেখে দেখে লেখা যায়, চিত্র দেখে দেখে লিখবেন। এখানে আপনার ক্রিয়েটিভিটি শো করার কোনো দরকার পড়ে না। আচ্ছা, ম্যাপের জন্য ইউটিউবে 8টা সেন্টেন্স দেওয়া আছে ম্যাপের জন্য। তো বর্তমানে এই 8টা সেন্টেন্সকে আপগ্রেড করে 11টাতে নিয়ে গেছে, মানে 11টা সেন্টেন্স শিখলে যে কোনো ম্যাপ আপনি কাভার দিতে পারবেন, যে কোনো ম্যাপ। এই হচ্ছে গিয়ে আলোচনা। সো বেশি সময় নিয়ে নিয়েছি, ভাবছিলাম যে একটু কম সময় নিবো আর কি। আচ্ছা, লাস্ট যাওয়ার আগে আমি স্ক্রিনে এটাকে একটু আবার ফ্লোটিং করে দিই, যাতে কার যদি স্ক্রিনশটের দরকার পড়ে, যাতে স্ক্রিনশট তুলে রাখতে পারে আর কি। লাস্ট যাওয়ার আগে ইয়ে করে দিচ্ছি। শুনুন, রাইটিং টাস্ক ওয়ান খুবই সহজ। রাইটিং টাস্ক ওয়ানে যদি আপনি 6.5 এর নিচে পান, তাহলে আপনি ভালো তো স্টুডেন্ট না, পচা স্টুডেন্টও আপনি না, কারণ রাইটিং টাস্ক মানে আপনাকে কিন্তু আলাদা পেইন নিতে হচ্ছে না, সেন্টেন্স স্ট্রাকচার গুলো শিখে রাখেন আর সেভাবে রেগুলার অ্যাপ্লাই করেন, আর কিছু না। রাইটিং টাস্ক ওয়ানে মার্কস পাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে গিয়ে সবসময় একই জাতীয় সেন্টেন্স দিবেন না, সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করবেন। আগে পিডিএফ দিতাম, এই যে ক্লাস, এই যে এটা কিন্তু একটা ব্যাচের ক্লাস করানো হয়েছিল, সেই ব্যাচের ক্লাসের উত্তরটা আমি জাস্ট পিডিএফ তৈরি করেছি। এখন দেই না, কেউ কিছু মনে করবে না, কারণ কিছু মানুষ পারমিশন ছাড়া এগুলোকে আবার রি আপলোড দেয়, শেয়ার করে। এই জন্য দেওয়া সম্ভব হচ্ছে না, আই এম সরি ফর দ্যাট। এগুলো বইতে দেওয়া আছে, যদি কেউ বই কালেক্ট করেন তাহলে বইয়ের সাথে এগুলো পেয়ে যাবেন। সো আলোচনা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।